সুপ্রিয় দর্শক, এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনা বিষয় আলোচনায় উপজেলা নির্বাচন। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশাররফ আহমেদ ঠাকুর, আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মনিরুজ্জামান মনির এবং জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুতে আমি মোশাররফ আহমেদ ঠাকুর ভাই আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি, আপনি জানেন যে উপজেলা নির্বাচনকে আরও বেশি প্রতিযোগিতামূলক এবং সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করার জন্য দলীয় প্রতীক থাকছে না। দলীয় প্রতীক ছাড়াই নির্বাচনে বিএনপির অবস্থান কি হবে সেটি আমার প্রথম জানতে চাওয়া। আর বিএনপি যদি এই নির্বাচনে অংশ নিতে না চায়, কেনই বা তারা আসতে চায় না? এসএটিভির দর্শক শ্রোতা, আমার প্রিয় উপস্থাপক জাহিদুর রহমান খান, অপর দুই বিজ্ঞ আলোচক, দুই সাবেক ছাত্রনেতা, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনি দেখুন যে ৭ই জানুয়ারির যে ডামি নির্বাচন, এই ডামি নির্বাচনে সব কিছু স্ক্রিপ্ট অনুযায়ী হচ্ছে, যা কিছুই দেখেন স্ক্রিপ্ট অনুযায়ী হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি যে আমরা ২০১৫ সাল থেকে যে কথাটি বলে আসছিলাম, সেই কথাটি হচ্ছে যে দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আইন যেটা আছে, এটা এই সরকারকে বাতিল করার জন্য আমরা বারবার বলছিলাম। এবং আমরা একথাও বলছিলাম যে সামাজিকভাবে, আপনার এখানেও বলেছি আমি, স্থানীয়ভাবে বহু লোকজন আছে, সমাজসেবক, বহু গ্রহণযোগ্য সামাজিক ব্যক্তিত্বরা আছেন, যারা কোনো রাজনৈতিক দলে যোগ না দিয়ে জীবনের প্রাথমিক অবস্থায় জনসেবাটা করতে চান, জনপ্রতিনিধি হয়। এরা অনেকেই আছেন, আওয়ামী লীগও আসতে চান না, বিএনপিতেও আসতে চান না, বা উভয় দলের কাছেই গ্রহণযোগ্য একজন ব্যক্তি এমনও আছে উপজেলা লেভেলে। তো এটাকে আওয়ামী লীগ তার দলীয় ফ্রেমে সবাইকে দলবন্দি করার জন্য এটাকে তারা স্থানীয় সরকার দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আইনটি করে। তো আমি মনে করি যে বিএনপি যে কথাটি বলেছিল যে স্থানীয় সরকার নির্বাচন আইনটি দলীয় ভিত্তিতে হওয়ার দরকার নাই, এই কথাটি আজকে সত্য প্রমাণিত হলো। আমি আপনাকে বলি যে এই উপজেলা ৭ই জানুয়ারি নির্বাচনের পরে এখন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের এমন একটি অবস্থা হয়েছে, যে তাকে যে বিভিন্ন জায়গায় যে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে, বিভেদের দেওয়াল তৈরি হয়েছে, দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এটা আজকে দেখবেন ওবায়দুল কাদের আজকেও বলেছেন যে উপজেলা নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করলে এমপি মন্ত্রীদের রেহাই নাই। এটা উনি বললে কি রেহাই কেউ মানবে? কেউই মানবে না। আপনি দেখবেন যে এই যে আমি ডামি সবারই এখন একটা করে গ্রুপ তৈরি হচ্ছে। আপনি ধরুন এখানে মনির এখানে নির্বাচনে জিতে যাবার কথা ছিল, মনিরের একটা নিজস্ব গ্রুপ আছে না? মনিরের একটা নিজস্ব গ্রুপ আছে না? এরা কি সবাই এখন ওই সময় শুনছে ক্ষমতায় যাবার প্রশ্ন ছিল, এখন কি সবাই মনিরের কথা শুনবে? গেল এক। ওনার এখানে যে ভগবান পিটার হাস, ভগবান শাহজাহান উমর, হে নতুন আরেকটা গ্রুপ তৈরি করছে, এইচবি হারুন আরেকটা গ্রুপ আছে। এই তিন গ্রুপের কেউই কাউকে ছাড় দেবে না, যে যতই বলুক। তো এই যে হানাহানির অবস্থাটা আমি আপনাকে বলি, এইটা আওয়ামী লীগের জন্য এমন একটি পর্যায় তৈরি করবে, এমনকি এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গভর্নমেন্টকে জরুরি অবস্থা জারি করতে হতে পারে। ঠিক তেমনি বিএনপির জন্য এটি একটি দ্বিমুখী করাতের মতো। আমি এটা দ্বিতীয় পোর্শনে বলবো। এই পোর্শনে বলবো শুধু আওয়ামী লীগ এই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের কোন্দল, আওয়ামী লীগের মধ্যে হানাহানি, আওয়ামী লীগের মধ্যে গ্রুপিং, আওয়ামী লীগের মধ্যে মারামারি এমন একটা পর্যায়ে যাবে যে আওয়ামী লীগকে এই উপজেলা নির্বাচন আওয়ামী লীগের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেবে। মোশাররফ ঠাকুর, আমি আপনার কাছে আবার আসবো। মনিরুজ্জামান মনির, মোশাররফ ঠাকুর যেটি বললেন যে দলীয় প্রতীক ছেড়ে আবার প্রতিযোগিতামূলক একটি নির্বাচনের আয়োজন, যেটি আওয়ামী লীগের, তিনি বললেন যে মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেবে, পরিস্থিতি কি তেমনই? বাস্তবতা কি মনিরুজ্জামান মনির? জি, আপনাকে ধন্যবাদ, আমার বিজ্ঞ প্যানেল এবং এসএটিভির সকল দর্শকদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত ঠাকুর ভাইয়ের প্রথম
স্থানীয় সরকার নির্বাচনের তার যে কনসেপ্ট বা নির্বাচনে কারা প্রার্থী হবে, নির্বাচনে কাদেরকে মানুষ ভোট দেয়, এই জায়গাটায় আমি অনেকাংশেই সহমত পোষণ করি। স্থানীয় সরকার নির্বাচন ওভার দ্য ইয়ার্স বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এখানে স্থানীয় সরকার নির্বাচন মূলত চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার হওয়ার ক্ষেত্রে, উপজেলা চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে আসলে এখানে দলের চেয়ে ব্যক্তির সম্পর্কটাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। কারণ একজন স্থানীয় সরকার প্রতিনিধি যে হয়, উনি কিন্তু আপনার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সকল মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করার চেষ্টা করে। অর্থাৎ সামাজিকভাবে যার সাথে সোশ্যাল বন্ডিংটা ভালো, সেই স্থানীয় সরকারের প্রতিনিধি হয়। হয়তোবা আওয়ামী লীগ 2015 সালে যে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন হয়তোবা অন্য একটা দেশের প্রেক্ষাপটকে সামনে রেখে হয়তোবা করেছিল, যেটা ভারতের পশ্চিমবাংলা সহ সমস্ত জায়গাতেই ওদের স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় প্রতীকে হয়ে থাকে। কিন্তু বাংলাদেশের বিবেচনায় আমি এটা যখন হয়েছে, তখনও আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার অভিমত ছিল স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক না দেওয়ার জন্য। আমি ক্ষুদ্র মানুষ, আমার জায়গায় আমার চিন্তার জায়গাটা তখনও স্পষ্ট ছিল, আজও স্পষ্ট। কিন্তু সেটাকে কেন্দ্র করে যেভাবে আবার আমার ভাই মোশাররফ আহমেদ ঠাকুর বলেছেন দলবন্দি করার জন্য আওয়ামী লীগ এই আইনটি করেছিল, এই বিষয়টা ঠিক না। আওয়ামী লীগ হয়তো বা ভেবেছিল অধিকতর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এটা করলে হয়তো বা ভালো হবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যার যার নির্বাচনী, যেহেতু সব জায়গাতেই এখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনেও দলভিত্তিক হয়ে যাচ্ছে, জাহাঙ্গীরনগর বলেন, রাজশাহী বলেন, সব জায়গায় পেশাজীবী সংগঠনগুলোতেও দলভাবে বিভক্ত। সেই কারণে হয়তো অধিকতর গণতন্ত্র এবং গণতন্ত্রকে একদম প্রাতিষ্ঠানিক রূপদান। মোশাররফ ঠাকুর যেটি বলেন যে 7 জানুয়ারি নির্বাচনের পরে, 7 জানুয়ারি যে ভোট হয়েছে জাতীয় সংসদের, সেটির পরে এই উপজেলা নির্বাচন এটি অনেকটা আওয়ামী লীগের জন্য বুমেরাং। না, এটা মোশাররফ আহমেদ ঠাকুরের রাজনৈতিক জায়গায় দাঁড়িয়ে ওনার বিএনপির অবস্থান নিয়ে যদি কথা বলতে হয়, তো ওনার তো একটা অভিমত ব্যক্ত করতে হবে। সেই অভিমত ব্যক্ত করেছে। বাট 7 জানুয়ারি যেমনিভাবে একটি নির্বাচন হয়েছে, যে নির্বাচন নিয়ে বিএনপি বা অন্যদের ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন কথা থাকতে পারে, তারা নির্বাচনী ট্রেন্ড ফেল করেছে, রাজনৈতিকভাবে তারা ব্যর্থ হয়ে গেছে। 28শে অক্টোবরের পর বিএনপির রাজনীতি নেতিবাচকভাবে টার্ন করেছে, তারা বাংলাদেশে যেটা করতে চেয়েছে সেটা পারে নাই। এখন স্বাভাবিক 7 জানুয়ারি নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন করবে, ইভেন দো জাতীয় পার্টি করতে পারে, বাট হু কেয়ার্স। আমি অন্তত রাজনৈতিক কর্মী হিসেবে আমি রাজনীতির ময়দানে ছিলাম, সো আমি অন্তত দেখি না যে 7 জানুয়ারি নির্বাচন নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ আছে। 7 জানুয়ারি নির্বাচনকে একটি জিনিস হলো কি, জাহিদ, আপনাকে নির্বাচন করতে হলে প্রথমত দুটো জিনিস আপনাকে সামনে রাখতে হবে। প্রথমত একটা জিনিস হলো যে প্রতিদ্বন্দ্বিতা করার মতন মানসিকতা থাকতে হবে, এবং সেই জায়গাটায় বিএনপি গত 15 বছরে, বিশেষত 2014 সালের তাদের ব্যর্থ রাজনীতি আগুন সন্ত্রাসের মধ্য থেকে বিকাশ হয়ে যাওয়ার কারণে এবং তাদের আগুন সন্ত্রাস এই কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার কারণে গোটা দুনিয়ায় বিএনপি নেতিবাচকভাবে প্রতিষ্ঠিত হলো, এবং গোটা বাংলাদেশে বিএনপি 14-15 সালে 13 সাল থেকে মূলত যখন শুরু করছে, তখন থেকেই নির্বাচনের রাজনীতি থেকে বিএনপি ছিটকে গেছে। কারণ 13 সালে নির্বাচনে, সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির পক্ষে রায় যাওয়ার পর জনগণের আস্থাটাকে বিএনপি যেহেতু ইনক্যাশ করে রাজনীতিটা করেনি, বরং সেটা ডিজোন করছে, পিপলকে ডিসরেসপেক্ট করছে, এবং সংসদ নির্বাচন বর্জনের মধ্য থেকে বরঞ্চ বিএনপিকেই 2014 নির্বাচনের পর থেকে মানুষ বয়কট করা দিয়েছে। যেটা বলেন সরকার ব্যবস্থাপনায় অনেক ত্রুটি থাকবে। এটা বাংলাদেশ একটি আপকামিং কান্ট্রি, তারা সামনের দিকে অগ্রসরমান একটি দেশ, এখানে নানাবিধ সংকট আছে, এবং ইতিমধ্যে গোটা দুনিয়াতে এই দুটো সংকটকে কেউ অস্বীকার করার কোনো জো নেই। কোভিড-19 এবং তারপর রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এটা শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, গোটা দুনিয়াতেই এই যে বৈশ্বিক মহামারী এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, তার জন্য গোটা দুনিয়াতে একটি অর্থনৈতিক সংকট আছে, এটাকে কেউ অস্বীকার করার কোনো জো নাই। ইভেন দো আমরা যারা বলি যে বাংলাদেশে যে রোজা চলছে, এখন চলমান আছে, এই রোজার মাসে আমরা মনে করে থাকি যে শুধুমাত্র বাংলাদেশে প্রাইস হাইকিং হয়, মানে মূল্যস্ফীতি ঘটে, দাম বাড়ে, ক্রাইসিস তৈরি করে, শুধুমাত্র বাংলাদেশে না। এই তারিখে আমার রোজার শুরুর আগে মক্কা মদিনায় যাওয়ার সুযোগ হয়েছে, সেখানেও আমি দেখেছি মক্কা থেকে জেদ্দা যাওয়ার জন্য সাধারণত আপনার বড় একটা মাইক্রোবাস থাকে, এই মাইক্রোবাসে 10 রিয়াল করে নেয় জেনারেলি। সেটা এই তারিখে আমার এই রমজান এবং উমরা পালনের উদ্দেশ্যে হাজিদের জন্য কষ্ট করার জন্য 30 রিয়াল নিচ্ছে, 35 রিয়াল নিচ্ছে। তার মানে সৌদি আরবেও এটা করা হচ্ছে। মানে আমরা হলো নৈতিকতার দিক থেকে আমরা অনেকভাবে পিছানো। আমরা ইসলামকে বলি না শান্তির ধর্ম, কিন্তু গোটা দুনিয়াতে দেখবেন বড়দিন যখন হয় তখন ওরা সেল দেয়, হ্যাঁ, ওরা রিডাকশন করে, কিন্তু আমরা করি কি এটাকে পুঁজি করি। ঠিক তেমনিভাবে আজকের বিএনপির যে রাজনীতি যে জায়গাটা আসছিলেন, সেখানে ওবায়দুল কাদেরের কথা নিয়ে ঠাকুরবাড়ির ভালো লাগার কথা না। ওবায়দুল কাদের বঙ্গবন্ধুর রাজনীতি করে,
বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের রাজনীতি করে, সেখানে ওবায়দুল কাদেরের কথা তো ওনার ভালো লাগার কথা না, এটা ঠিক আছে। কিন্তু উনি যদি বলে থাকে যে আওয়ামী লীগ নিজেদের বোঝাতে চেয়েছেন যে 7 জানুয়ারি যে বিভক্তি রেখা না কোনো না বাড়ে, সেজন্য 7 জানুয়ারি বিভক্তি রেখা না। এখানে আমি একটু 1 মিনিটে ক্লিয়ার করে আপনি পরে আমাদের জাতীয় পার্টির ভাইয়ের কাছে যাই। 7 জানুয়ারি নির্বাচনটাকে আমরা একটি অর্থবহ নির্বাচন করতে চেয়েছি। আন্তর্জাতিক দুনিয়ায় বা গোটা দুনিয়ার সামনে বিএনপি এটাকে নেতিবাচকভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। বিএনপি মনে করেছিল এই নির্বাচন একটি ওনাদের 15ই ফেব্রুয়ারির মতো একটি নির্বাচন হবে, এটা পার্সিয়াল ইলেকশন হবে। সেই ইলেকশনের মধ্য দিয়ে যেমনিভাবে ওদেরকে 30শে মার্চে পতন ঘটিয়েছিলাম আমরা আন্দোলন করে, ওনারা ভাবছিল সে এই রকমের একটা পরিস্থিতি তৈরি হবে। যেহেতু এই রকমের পরিস্থিতি হয়নি এবং ভোটার উপস্থিতি বাংলাদেশের বাইরের যে পর্যটকরা এসেছিল তারাও নির্বাচন পর্যবেক্ষক, তারা বলেছিল এই নির্বাচন সম্পর্কে তাদের ইতিবাচক মতামত দিয়েছে। যে আমেরিকাকে টার্গেট করে বিএনপি রাজনীতি করে, তাদেরকে স্বপ্নে বিভোর হয়ে তারা ছিল। উনি যে পিটার ডি হ্যাশের কথা বললেন, সেই পিটার ডি হ্যাশ কার্যত নির্বাচনের আগে মনে হয়েছিল যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর না, পিটার ডি হ্যাশ। নির্বাচন কমিশন বলেন, বিএনপির অফিস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসা বলেন, বা শামা ওবায়দের সাথে মিটিং করা বলেন, এই কর্মকাণ্ডগুলো বলার মুভমেন্টের মধ্যে থেকে মনে হয়েছিল যে বিএনপির মহাসচিব পিটার ডি হ্যাশ। এই কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা বাংলাদেশকে, যারা আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যারা বাধা এবং যারা আমাদেরকে কখনো উন্নতভাবে বা উন্নয়নশীল দেশ হিসেবে আত্মপ্রকাশ করি, একটু উন্নত জাতি হিসেবে বিকাশবান ঘটুক, এটা যারা চায় না, তারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে একটা বাধাগ্রস্ত করতে চেয়েছিল। সেই ক্ষেত্রে যেহেতু তারা পারে না, যেহেতু ফেল করেছে, সেই কারণে বিএনপি 7 জানুয়ারি নিয়ে তাদের নানা রকমের কথা আছে। আমি মনে করি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে স্ট্যান্ড নিয়েছে বা সরকার যে স্ট্যান্ড নিয়েছে, আমি যথার্থ নিয়েছে। কারণ নির্বাচনে আমার গ্রুপ আছে কি তার গ্রুপ আছে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। ম্যাটার ইজ দ্যাট আপনাকে নির্বাচন শেষে পিপুলের কাছে যেতে হবে, পিপুলকে জয় করে ভোটটা পেতে হবে। এবং আমি মনে করি আওয়ামী লীগ যথার্থ সিদ্ধান্ত নিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন শুধুমাত্র সামনের উপজেলা নির্বাচন নয়, কোনো স্থানীয় সরকার নির্বাচনেই প্রতীক রাখার দরকার নেই। মুজিবুর মনির, আমি আপনার কাছে আবার আসবো। আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার, যেটি মুজিবুর মনির তার স্পষ্ট মত দিলেন যে কোনো স্থানীয় পর্যায়ে কোনো নির্বাচনেই দলীয় প্রতীকে হওয়া উচিত নয়। 7 জানুয়ারি নির্বাচনের যে কৌশল, সেখান থেকে বেরিয়ে এসে এই নির্বাচনকে আরও বেশি গ্রহণযোগ্য করার ক্ষেত্রে যে কৌশল, দলীয় প্রতীক না থাকা, আপনার কি মনে হয় সেটা কতটা গ্রহণযোগ্য হবে? পর্যায়ে নির্বাচনে আমরা অতীতে কখনোই দেখিনি কোনো দলীয় মার্কা নিয়ে নির্বাচন হয়েছে। গত কয়েকটি নির্বাচনে আমরা খেয়াল করেছি, স্থানীয় পর্যায়ের কিছু নির্বাচনে আওয়ামী লীগ পরীক্ষামূলকভাবে চেষ্টা করেছে এবং একচ্ছত্র একটা নিয়ন্ত্রণ মাঠে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। তো আমরা গভীরভাবে খেয়াল করলে এখানে দেখতে পাই যে এই নির্বাচনটা দলীয় প্রতীকে হওয়ার কারণে ব্যাপকভাবে একটা অনিয়ম প্রার্থী নির্বাচনে হয়েছে এবং প্রার্থীকে বিপুল অঙ্কের টাকা নমিনেশন পেতেই ব্যয় করতে হয়েছে। বিপুল অঙ্কের টাকা প্রার্থীকে ব্যয় করতে হয়েছে। ওখানে হয়তো একাধিক যোগ্য প্রার্থী ছিল, তার মধ্যে একজন প্রার্থী এমন একজনকে বেছে নেওয়া হয়েছে তার কাছে হয়তো লাঠি সোঁটা টাকা পয়সা বেশি ছিল। যার কাছে লাঠি সোঁটা টাকা পয়সা বেশি ছিল তাকে বেছে নেওয়া নিয়ে সবাইকে একটা ডান্ডাবাজির মধ্যে আটকে ফেলা হয়েছে। অন্য গ্রহণযোগ্য দুর্বল প্রার্থীরা, জনপ্রিয় প্রার্থীরা অপেক্ষাকৃতভাবে ভদ্রসদ্র হওয়ার কারণে তারা হয়তো আর ওই রেসে কুলাতে পারেনি। অন্দরমহলে বিপুল অঙ্কের টাকা পয়সার লেনদেনের গল্প আমরা শুনেছি, এগুলো নিয়ে লেখালেখি হয়েছে। এটা একটা কুপ্রভাব ছিল রাজনীতির জন্য। একটি রাজনৈতিক দলে বিভিন্ন স্তরে একাধিক যোগ্য লোক থাকে, 3-4 জন 5 জন যোগ্য লোক থাকে। আমার মনে হয় দলীয় প্রতীকের বাইরে নির্বাচনটা ওপেন করে দেওয়া যৌক্তিক এবং এইটাই অতীতে ছিল এবং যদি সেই জায়গায় ফিরে আসে আমি সাধুবাদ জানাবো। দলীয় প্রতীকের নির্বাচনের পক্ষে বাংলাদেশের মানুষ খুব একটা কমফোর্ট ফিল করেনি, আমরাও করি না। রাজনৈতিক দল হিসাবে কোনো রাজনৈতিক দল এটাকে ভালো চোখে দেখেনি। যেহেতু সরকার চালু করেছিল, অন্যরা যারা নির্বাচনের প্রক্রিয়ায় ছিল, মাখন সরকার যেখানে একটি বড় রাজনৈতিক দল কোনো নির্বাচনে অংশই নিচ্ছে না, সেখানে দলীয় প্রতীক থাকা না থাকা সেটা আসলে কতটা প্রভাব বিস্তার করবে? এখন নির্বাচনটাকে প্রতিযোগিতামূলক করার জন্য কৌশলেও তুলে দিতে পারে মার্কাটা। বড় একটি রাজনৈতিক দল এটা তাদের একটা স্ট্র্যাটেজি, তারা কি করবে এটা তাদের পলিসি। দীর্ঘদিন তারা আন্দোলন সংগ্রাম করছে। বিগত কয়েকটি নির্বাচন তো প্রমাণ রেখেছে যে দলীয় সরকারের অধীনে আসলে ভালো নির্বাচন করা যায় না, বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন হয় না, অংশগ্রহণমূলক হয় না। বিদায়ী এই রাজনৈতিক দলটি আন্দোলন করে যাচ্ছে। আমরাও বিভিন্নভাবে বলেছি
আমরা বিভিন্ন স্তরে বলেছি, তারপরে আমরা গণতন্ত্রের স্বার্থে দেশে ধারাবাহিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিরাজমান রাখার স্বার্থে, সংবিধানকে সমুন্নত রাখার স্বার্থে আমরা কিন্তু নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছি, করে আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি বিভিন্নভাবে। আমরা আশানুরূপ মাখন সরকার, এটি তো স্থানীয় পাইনি। সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন না, ক্ষমতা পরিবর্তনের কোনো প্রশ্ন নাই, তাই স্থানীয় সরকার নির্বাচনে কেন আসতে বাধা? ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন নাই, একথা সত্য, কিন্তু একথাও সত্য আজকে বড় রাজনৈতিক দল বিএনপি যে স্ট্যান্ড নিয়েছে, তারা মনে করতে পারে যে বিগত নির্বাচনে আমরা যেই বক্তব্য রেখেছি, অতীতের নির্বাচনগুলোর ফলাফল থেকে আমরা দলীয় সরকারের অধীনে যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারেনি এবং এটা প্রমাণিত হয়েছে। আগের ভোট 2018 সালে কেমন হয়েছে, 153 জন আনকন্টেস্ট হয়ে গেছে, সরি 13-14 সালে 153 জন আনকন্টেস্ট হয়েছে। 18 সালে রাতে ভোট হয়ে গিয়েছে, হ্যাঁ, আগের রাতেই ভোট ব্যালটে ভরে ফেলছে। সকাল 7টার সময় আমি নিজে সংসদে প্রার্থী ছিলাম, আমি কেন্দ্রে 7টার সময় 8টার সময় গিয়ে ঘুরে দেখি বাক্স গলা পর্যন্ত ভরা। হ্যাঁ, আমাকে অনেক জায়গায় পুলিশের লোকরা ফিরিয়ে দিয়েছে, স্যার এখানে ভোট, আপনি সরে যান, আপনার নিরাপত্তার সমস্যা হইতে পারে। আমি নিজে প্রার্থী ছিলাম, অনেক কেন্দ্রে আমি দেখেছি, স্থানীয় এমপি যিনি ছিলেন তিনি সিল মারতেছেন এক কেন্দ্রে, তার ছেলে এক কেন্দ্রে, তার বউ এক কেন্দ্রে, ভাতিজার আর এক কেন্দ্রে। সকাল 8টার মধ্যে শেষ নির্বাচন, 9টার মধ্যে শেষ। 1-2টা করে বই কোনো কোনো কেন্দ্রে ছিল, সেই বইগুলো আপনার এই সাংবাদিক গেলে অথবা টেলিভিশন ক্যামেরা গেলে বা বিশিষ্টজনরা গেলে সমাজের বিভিন্ন স্তরের, তখন এই 1-2টা বইতে ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দেখিয়ে দেওয়া হতো। এমন ভোট হয়েছে। তো সুতরাং এই নির্বাচনে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে, শান্তিপূর্ণ হবে, এটা বিশ্বাস করা যায় না এবং বিশ্বাস করতে পারেনি বাংলাদেশের মানুষ। এই নির্বাচনেও কিন্তু সেই প্রমাণটা আমরা দেখেছি বিভিন্নভাবে। আমার ভাই মনির ভাই যদিও বলে যে পৃথিবীর বিভিন্ন দেশের লোকরা, কিন্তু পৃথিবীর অনেক বড় বড় দেশ, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইভেন ভারতের একজন খুব সুনামধন্য একজন অবজারভার, তিনি খুব সুন্দরভাবে বলেছেন, মিডিয়া এসেছে যে উনি নির্বাচন কোনো শান্তিপূর্ণ পরিবেশ দেখেনি, সুষ্ঠু অংশগ্রহণমূলক হয়নি নির্বাচন। এবং ভারত বাংলাদেশের নির্বাচনে অনেকভাবে সাহায্য করেছে, পর্দার অন্তরালে তাদের অনেক বড় বড় খেলা ছিল, তারা খেলেছে। কিন্তু ভারতেরই একজন বড় ধরনের গ্রহণযোগ্য ব্যক্তি, একটা টিম এখানে এসে তাদের দায়িত্বে তারা পর্যবেক্ষণ করেছে এবং পর্যবেক্ষণ করে ফলাফল তারা বলেছে পরিষ্কারভাবে। এটা কিন্তু আন্তর্জাতিকভাবে মিডিয়া এসেছে, আমাদের দেশে এসেছে। তো সুতরাং দলীয় সরকারের অধীনে যেহেতু নির্বাচন গ্রহণযোগ্য সুষ্ঠু করা সম্ভব নয়, সে কারণেই তাদের একটা স্ট্যান্ড, হয়তো বিএনপির একটা স্ট্যান্ড, যে তারা এই ধরনের নির্বাচন খেলার মধ্যে কানামাছি খেলা আর কি, এটা নির্বাচন খেলা মানে কানামাছি খেলা, কাকে জিতানো হবে, কাকে জিতিয়ে দেওয়া, কাকে ফার্স্ট করা হবে, কাকে সেকেন্ড করা হবে, এগুলো অনেকটা নির্ধারিত থাকে। এটা খেলা, ওই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তো আগেই ঘোষণা দিয়ে বলছেন যে খেলা হবে। তো ওনারা আসলে নির্বাচন একটা কানামাছি খেলা খেলে, একটা জালিয়াতির খেলা খেলে, ব্যাপক রকম জালিয়াতি, রাষ্ট্রের ফান্ড ব্যয় করে, রাষ্ট্রের জনগণের টাকা ব্যয় করে এবং জনগণের উপর দিয়ে চাপিয়ে দিয়ে, সংবিধানের উপর চাপিয়ে দিয়ে একটা চুরি ডাকাতির, ভোট ডাকাতি। মোশাররফ আহমেদ ঠাকুর, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, জাতীয় নির্বাচনের বেশ কয়েকটি প্রসঙ্গ টেনে নিয়ে আসলেন মাখন সরকার। সেই নির্বাচনের বা তার থেকেই কি বিএনপির মধ্যে একটি অনাস্থা তৈরি হয়েছে যে কোনো নির্বাচনেই তারা যেতে চায় না? আমি জাহিদ ভাই আপনাকে বলি যে শুধু আওয়ামী লীগ আর বিএনপির যে বিতর্ক, মনির জিতবেন আমি জিতব, এই জিতার স্টাইলটা ছাড়া আমি বলি আপনাকে বিষয়টা, মনিরের ভবিষ্যৎ, মনির যে প্রপোজালটা বলেছে যে ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনে, সকল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ছাড়া হওয়া উচিত বা দলীয় প্রতীক হওয়া উচিত নয়। এই তো শব্দটা হুবহু আমি বললাম, যেটা আই ডু অ্যাগ্রি, আমি একবার অ্যাগ্রি করলাম, এটা অ্যাগ্রি করে আমি বলতেছি, যদি উপরের কেউ দেখেন তাহলে এইটার জন্য প্রথম যে দরকারটা, এটা আওয়ামী লীগ নীতিগতভাবে গ্রহণ করলো না কৌশল হিসেবে গ্রহণ করছে, তাকে প্রমাণ করতে হবে। যদি নীতিগতভাবে প্রমাণ গ্রহণ করে থাকে তাইলে 2015 সালের যে স্থানীয় সরকার নির্বাচন আইনটা আছে দলীয় ভিত্তিতে হবে, এই আইনটা কিন্তু এখনো বলবৎ আছে। আওয়ামী লীগ বলছে আমরা দলীয় প্রতীক দিব না, আমরা আমাদের তো ভোট বর্জন করার রাইট আছে, আওয়ামী লীগ কিন্তু তাই বলছে। মানে আওয়ামী লীগ দলীয়ভাবে এই স্থানীয় সরকার নির্বাচনটা, উপজেলা নির্বাচনটা সে বর্জন করতেছে, কথা শুনেন।
তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি বর্জন করবেন কেন? আপনি যে আইনটা করছেন এই আইনটা এক এক কলমের খুঁচায় রাষ্ট্রপতি বলতে পারেন এখনই কালকে যে 2015 সালের স্থানীয় সরকার নির্বাচন আইন এটা রহিত করা হইল। আবহমান কাল থেকে যেভাবে নির্বাচনটা হচ্ছিল সেইভাবে হবে। মনির দাঁড়াবে, আমি সমর্থন করব, সে ইয়ে করবে একজন, এই যে দুইজন হয়ে গেলে তো এই পর্যায়ে চলবে। একটা দল থেকে 15 জন হতে পারে ক্যান্ডিডেট, যে পাস করে আসে সে আওয়ামী লীগের 10 জন হতে পারে, বিএনপির 5 জন হতে পারে, বিএনপির 5 জনের মধ্যে যে পাস করে সে বিএনপির। আপনি এই জায়গাটাকে আপনি উন্মুক্ত করার জন্য প্রথমত আপনার যে সদিচ্ছা এইটা আপনি প্রমাণ করার জন্য 2015 সালের নির্বাচন আইনটা বাতিল করুক। আমি কেন বিএনপি বলতেছে না, আমি অনেকের সাথে বলছি যে এটা বলেন, তারা বলতেছে না, এটা আমি মনে করি এটা বলা উচিত। মোশাররফ ঠাকুর, এই বিষয়টা বিপরীত হতে পারতো। বিএনপি যদি ধানের শীষ নিয়ে নির্বাচনগুলোতে অংশ নিত তাহলে তো প্রতিযোগিতামূলক হতে পারতো। সরকার নির্বাচনে আমি আপনি বলি যে আদৌ দলীয় প্রতীক হওয়া উচিত না। আমি আপনি বলছি একটা লোক এমন আছে বিএনপি আওয়ামী লীগ উভয় দলের কাছে গ্রহণযোগ্য, সে যে কোনো একটা দলে গেলেই হারবে। সে নির্দলীয় অবস্থায় থাকলে সে জিতবে, বাট সে যে কোন দলে গেলেই হারবে। কথাটার অবস্থায় এরকম আছে। 2 নম্বর হচ্ছে যে এইটা উপজেলা চেয়ারম্যানদের এখন যে বর্তমান অবস্থাটা, কাঠামোটা, আমি আপনাকে বলি যে একটা ঘটনা আছে যে আনোয়ার হোসেন মঞ্জু একটা মামলা করছিল বিএনপির গতবার ক্ষমতার সময় 1 থেকে 6-এর মধ্যে। উনি বলছিলেন যে জেলা মন্ত্রীদের কারণে আমার স্থানীয়ভাবে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। হাইকোর্ট রায় দিয়ে বলছে যে জেলা মন্ত্রীদের নিয়োগ দেওয়া যেমন বৈধ নয়, জেলার দায়িত্ব মন্ত্রীদের দেওয়া যেমন বৈধ নয়, ঠিক তেমনি অনুরূপভাবে এই উপস্থানীয় উন্নয়নে এমপিদের অংশগ্রহণ বৈধ নয়। একেবারে স্পষ্ট। ওইটাকে গভর্নমেন্ট একটা আপিল করলো, এটা এখনো ডিসিশনটা আসে নাই। আমি মনে করি যে এই যে টিআর কাবিখা এই সমস্ত কিছুতে স্থানীয়ভাবে যত ডেভেলপমেন্ট আছে, একটা গলির রাস্তা হবে কিনা, জেলা পরিষদের একটা বরাদ্দ নিয়ে, পঞ্চায়েত টাকার বরাদ্দ নিয়ে একটা ছোটো ইটসোলিং হবে কিনা, এইগুলা এমপিদের অ্যাডভাইস লাগবে। এবং এই সমস্ত স্থানীয় সরকারকে স্থানীয় প্রশাসনে পরিণত করেছে এমপিদের হস্তক্ষেপ। আমি মনে করি যে এমপি সাহেবদের যে এই যে স্থানীয় ডেভেলপমেন্টে যে অংশগ্রহণ বা তাদের পরামর্শ গ্রহণ বাধ্যতামূলক, এই জায়গাটিকে হালকা করা উচিত অন্তত। আর কারণ হলে এই উপজেলা চেয়ারম্যান যারাই হবে এরা জাস্ট এমপিদের ইচ্ছার দাসে পরিণত হবে, ইচ্ছার ক্রীড়নকে পরিণত হবে। জাস্ট ইচ্ছার ক্রীড়নক, এর বাইরে এমপিদের ইচ্ছার বাইরে উপজেলা চেয়ারম্যানদের যাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না এই ব্যবস্থায়। মোশাররফ ভাই, আমি আপনার কাছে আবার আসবো। মনিরুজ্জামান মনির, যেটি মোশাররফ ঠাকুর বলছিলেন যে নির্দলীয় হওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচন, কিন্তু যে পদ্ধতিতে বা যে প্রক্রিয়ায় যেভাবে ক্ষমতায়ন করা হয়েছে উপজেলা চেয়ারম্যানদের, তাদের আসলে কিছুই তেমন করার নেই। আমি আসছি আপনার ওখানে। তার আগে আমি ওই যে জাতীয় পার্টি নেতা মিস্টার মাখন উনি কয়েকটা কথা বলেছেন, ওনার একটা অংশে আমি ইতিবাচকভাবেই সম্মতি দিচ্ছি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় প্রতীকে হওয়ার কারণে এখানে হয়তো বা মনোনয়ন বাণিজ্যের একটা বিষয় ছিল বা টাকার যে একটা বিষয়, এটা নির্বাচনী রাজনীতিতে এটা খুব দুর্ভাগ্যজনক। এবং সেটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে টাকার খেলা শুরু হয়েছে, নৈতিক অনৈতিকতার কোনো বিষয় এখানে নাই। সে জায়গাটায় স্থানীয় সরকার নির্বাচনে এই রকমের পরিস্থিতি হওয়ার কারণে দলের প্রতীক পাওয়ার জন্য এটার একটি প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা ছিল, যেটা একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত চলে গেছে। এটাকে আমি অস্বীকার করছি না, এটা সত্য। এটা তো অবশ্যই রহিত করা উচিত। তার জন্য আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনে আসলেই কোনো প্রতীক দিয়ে নির্বাচনে করা উচিত না, সামনের দিনেও করা উচিত না। তবে উনি আবার কয়েকটা কথা বলেছেন, সেখানে আমি বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। উনি বলছেন 2018 সালে নির্বাচন উনি নির্বাচন করেছেন এবং 7টায় ভোট শুরু হয়, 8টায় উনি 7টায় দেখছেন যে ভোটের বাক্স 70% 80% হয়ে গেছে, গলা ভরে গেছে। এটা যদি হয়ে থাকে তাহলে আপনি 2018 সালের পর থেকে মিস্টার জাহিদ, আপনি কি দেখেছেন জাতীয় পার্টির কোনো নেতা টেলিভিশনে এসে এই রকমের কথা বলছে? আজকে মাখন সরকার 2024 সালের 3রা এপ্রিল দাঁড়িয়ে বললেন যে ভোট হয় নাই,
বলে নাই। বহুবার বলেছে। তার মানে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা কতটা নীতি নৈতিকতা সম্পন্ন, কতটা আমাদের নৈতিক অবস্থান আছে, দল হিসেবে জাতীয় পার্টি বা বিএনপি দেশের রাজনীতি কতটা আদর্শিক অবস্থানে রাজনীতি করে, এটা বাংলাদেশের সকল মানুষ জানে। সো আমরা আমাদের যে ডিসকাশনটা হওয়া উচিত কীভাবে সাংবিধানিক প্রক্রিয়ায় আরও বেশি অধিকতর সুষ্ঠু নির্বাচন হওয়া যায়, কিভাবে অবাধ নির্বাচন করা যায়, নির্বাচন কমিশনকে আমরা শক্তিশালী করছি, এটাকে আরও বেশি শক্তিশালী কীভাবে করা যায়, টেকসই করা যায়, সেই আলোচনাটা করা উচিত। 2018 সাল নিয়ে এখন কথা বলার কোনো সুযোগ নেই। আর উনি ভারতের যে অবজারভারের নাম, ওই অবজারভারটা কে, উনি নামটা যদি বলেন আমি খুব উপকৃত হব। তাহলে আমি ওই অবজারভারের সাথে আমি দেখব যে কোনো অবজারভার ছিলেন কিনা যে এই রকমের নেগেটিভ মন্তব্য করছেন ভোট সুষ্ঠু হয়নি। এটা বাংলাদেশের কোনো গণমাধ্যমে আসে না, আপনিও দেখেন না বা আমরা কেউ দেখি নাই। এটা মাখন সরকারের নিজস্ব কোনো চ্যানেল থেকে দেখছেও কিনা আমি জানি না। এরপর আসেন যে 7ই জানুয়ারি নির্বাচন নিয়ে ওনাদের এত প্রশ্ন। 7ই জানুয়ারি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির বহু নেতা শুয়ে গেছেন, স্বতন্ত্র প্রার্থীরা জিতে গেছেন। 62টা স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হওয়ার মধ্য থেকেই তো প্রমাণিত হয় যে এই নির্বাচনটা অবাধ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, সুষ্ঠু হয়েছে। নইলে 25 বছরের একটি ছেলে জেলা আওয়ামী লীগের সেক্রেটারি তার সাথে ফেল করে, তার মানে উনি নির্বাচনে সাধারণ মানুষকে ওই সাধারণ ছেলেটিকেই টানতে পারছে, সে কারণে নির্বাচিত হতে পেরেছে। আওয়ামী লীগের অনেক ডাকসাইটের মন্ত্রী তারা কিন্তু ফেল করেছে। তো তার মধ্য থেকেই প্রমাণিত হয় যে 7ই জানুয়ারি নির্বাচন নিয়ে যে কাজটি বিএনপি এবং বিএনপি মনা জাতীয় পার্টির যে নেতা যারা আছেন তারা যে কারণে 7ই জানুয়ারিকে একটি নেতিবাচক রাজনীতি করার চেষ্টা করেছিলেন, সেখানে বরঞ্চ ধরা খেয়ে গেছে। ধরা খাওয়ার কারণে এখন ওনাদের খুব কষ্ট হচ্ছে যে যেহেতু 7ই জানুয়ারি নির্বাচন হয়ে গেছে, শেখ হাসিনা তো আগামী 5 বছর সুন্দরভাবে দেশ পরিচালনা করবে। এবং শেখ হাসিনা যে টার্গেট নিয়েছেন 2041 সালের মধ্যে একটি উন্নত স্মার্ট বাংলাদেশ করবেন, একটি স্মার্ট নাগরিক হিসেবে আমাদেরকে দুনিয়ার মাঝে পরিচয় করিয়ে দেবেন, সেখানে তো আর ব্যত্যয় ওনারা ঘটাতে পারবেন না। সে কারণে এখন ওনাকে এই রকমের পরিস্থিতি। এরপর আসেন স্থানীয় সরকার নির্বাচনে উনি যে কথাটা বলছেন, সেখানে আমার প্রশ্নটা হলো যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য থেকে আমরা কিভাবে সেই নির্বাচনটাকে উৎসবমুখর করতে পারি, সেটা হওয়া উচিত। উনি যেটা বলছেন যে রাষ্ট্রপতি একটি আইনের মধ্যে থেকে একটা বিইং এ পলিটিক্যাল ওয়ার্কার, পলিটিক্যাল লিডার, পলিটিক্যাল পার্টির লিডার হিসেবে উনি এটা আবেদন করতে পারে, দল হিসেবে বিএনপি কথা বলতে পারে, এইখানে জায়গা আছে। আমি মনে করি গণতন্ত্রের এই প্র্যাকটিসটা থাকা উচিত, ওনারা বলা উচিত, ওনাদেরকে বরং সেটা একটা মুভমেন্টে যাওয়া উচিত। ওনারা একটা ডেমনস্ট্রেশন দিতেই পারেন যে 2015 সালের যে আইনটা করেছেন সেই আইনটাকে আমরা চাই না, স্থানীয় সরকার নির্বাচন সমস্ত মানুষ অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, যে কোনো ব্যক্তি নির্বাচন করবে, দলভিত্তিক নির্বাচন হওয়া দরকার নেই, বা প্রতীকী নির্বাচন আমরা করতে চাই না, এটা গণজাগরণ তৈরি করুক, এটা দরকার আছে। আমি মনে করি সেক্ষেত্রে ওনার সাথে আমি দ্বিমত পোষণ করছি না, কিন্তু কখনোই কোনো সরকার বা কোনো কিছু এটা আসলেও যেটা উনি আনোয়ার মঞ্জু সাহেবের কথা অ্যাড্রেস করছেন, এটা আমার নিজেরও এখনও মনে আছে। মঞ্জু ভাই এইরকমের একটি কথা বলেছিলেন এবং এটা বোধহয় হাইকোর্টে উনি রিটও করেছিলেন, মামলা করেছিলেন। তো আমি মনে করি আসলেই স্থানীয় সরকার নির্বাচনে দলভিত্তিক হওয়ার কোনো সুযোগ নেই, করা উচিত না। এবং এখানে আমি অংশগ্রহণ করব তার আগে এটা আইন বাদ দিতে হবে, সেটা মানসিকতা পোষণ না করে বরঞ্চ নির্বাচনে অংশগ্রহণ করে প্রমাণ করেন যে প্রতীক ছাড়াই নির্বাচনটি আসলেই কি সত্যি হবে। কৌশল না, ওনারা অংশগ্রহণ করে হয় কি জাহিদ, আমি আপনাদেরকে প্রায়ই বলি, আমি যদি খেলার মাঠে অংশগ্রহণ না করলাম তাহলে আমি যে ওনার সাথে ফাউল করবো এটা তো দৃশ্যমান হতে নেবে, ওনাকে আর পায়ে লাথি মারতে হবে, তাহলে তো নইলে রেফারি তো হুইসেল দেবে না। সো ওনাকে খেলার মাঠে খেলতে হবে, নামতে হবে। তো এই নামার মানসিকতা বিএনপি আসলে অ্যাজ এ হোল পলিটিক্যাল পার্টি হিসাবে ওনারা এটা মেনেই নিয়েছেন যে আমরা এই খেলায় জিততে পারবো না। এর কারণটা হলো বিএনপির কর্মীরাও যদি প্রান্তিক লেভেলের ভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা ইলেকশন করতে চায়, এই মানসিকতা আছে, কিন্তু বিএনপির 99.99% নেতাকর্মীরা চাইলেও হবে না। কারণ লন্ডনে যে বসে আছেন উনি বাংলাদেশে কোনো কারণে কোনো রকমের যদি এনার্কি কোনো সিচুয়েশন সৃষ্টি না হয়, 111 মার্কা যদি কোনো কিছু ঘটনা না ঘটে, উনি এই দেশে কখনো আসবে না। এই কয়েকদিন আগে দেখলাম তার মা অসুস্থ, আমি চাই মহান রাব্বুল আলামিন তাকে সুস্থ করে, দেখলাম বাসায় চলে গেছে। যেই অসুস্থ হয় তখনই মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্টেটমেন্ট করেন যে খালেদা জিয়ার জন্য যদি কিছু হয় তাইলে গভর্নমেন্টের হবে, গভর্নমেন্টের দায় দায়িত্ব নিতে হবে। মজার বিষয় হলো যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, সেই সন্তান এদেশের নেতৃত্ব দেবেন, কিন্তু তার মায়ের চিকিৎসার পাশে এসে দাঁড়াতে পারলেন না। এই সাহসটা যার নাই সেই কাপুরুষ আবার বিএনপি নামক রাজনৈতিক দলের নেতৃত্ব দেবে, এই দেশের নেতৃত্ব দেবেন না। না, আসতে হলে তো আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা ওয়াইলাবেলের সরকারের সময়
আসতে দেয়নি তৎকালীন সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আল জাজিরা, বিবিসি, সিএনএন সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে যে অটোক্রেটিক গভর্নমেন্ট তাকে আসতে দিতে চায় না, গণতন্ত্রকে রুদ্ধ করতে চায়, তার জন্য কথা বলে গোটা দুনিয়ার মানুষের সেন্টিমেন্ট তার পক্ষে নিয়ে চলে এসেছে। তারেক রহমানের সেই যদি মানসিকতা থাকতো, কারণ তারেক রহমান জানে তার হাত রক্তে রঞ্জিত। সে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত গোটা বাংলাদেশে আওয়ামী লীগ নিধন করেছিল, হিন্দু সম্প্রদায় নিধন করেছিল। বাংলাদেশে মানুষকে, আওয়ামী লীগের যারা ভোট করেছে তার মেয়েদেরকে, স্ত্রীদেরকে গ্যাংরেপ করেছে। এই সমস্ত মামলার আসামি 10% খ্যাত সন্ত্রাস করেছে, দুর্নীতি করেছে, অর্থ লোপাট, পাচার করেছে। সবকিছু মিলিয়ে তারেক রহমান বাংলাদেশে আসার মতন তার যে মানসিক জোর, এইটা নাই। আমি মানসিক জোরটা রাখি বিদায় আপনার সামনে টেলিভিশনে এসে স্পষ্টত আমার অবস্থান ব্যাখ্যা করতে পারি। আমার যদি কোমরের ওই জোরটা না থাকতো তাহলে আমি কিন্তু এসে কথা বলবো। ভাই, আমি আপনার কাছে আবার আসবো। আবুজায়দান মাহমুদ মাখন সরকার, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, উপজেলা নির্বাচন, এই নির্বাচনে জনগণের আস্থা ফিরবে কতটুকু, বিশেষ করে ভোটের ক্ষেত্রে? আপনাদের তো ভোট নিয়ে বেশ অনেক প্রশ্ন। প্রত্যেকটি নির্বাচনেই মানুষের একটা আশাকাঙ্ক্ষা থাকে। স্থানীয় পর্যায়ে নির্বাচনে আশাকাঙ্ক্ষা মাত্রাটা অতিরিক্ত বেশি থাকে। আর এই নির্বাচনটাকে এমন দেখা যায়, গ্রহণযোগ্য প্রার্থী হলে, যেটা মোশাররফ ভাইও বললেন, আমার বিশ্বাস মনির ভাইও ওটা মেনে নেবেন, যে আওয়ামী লীগের বা বিএনপির, জাতীয় পার্টির অন্য দলের প্রার্থীকেও অন্য দলের সমর্থকরা এক দলের প্রার্থীকে আরেক দলের সমর্থকরা ভোট দেয়। আত্মীয়তার বন্ধনে হোক, সামাজিক কারণে হোক, নীতিনৈতিকতার কারণে ওই মানুষটাকে মানুষ খুব কাছে পায়। বিভিন্ন বিচারশালী, সুবিধা অসুবিধা, টুক সুখ, এইসব কারণে মানুষ দেখা গেছে যে এই নির্বাচনটাকে, ইউনিয়ন পরিষদ এবং উপজেলা নির্বাচনটাকে আপনার অনেক বেশি পছন্দ করে এবং অংশগ্রহণমূলক হয়। তার আগে আপনি যদি আসেন, উপজেলাটা কিন্তু এই দেশে জাতীয় পার্টি এনেছে, জাতীয় পার্টি প্রতিষ্ঠিত করেছে। পরবর্তীতে এটা বিভিন্ন পর্যায়ে এটা বিএনপির শাসনামলে কয়েকবার বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর আবার আওয়ামী লীগ অর্ডিন্যান্স পাস করেছে, বন্ধই ছিল আর কি, বন্ধই ছিল। আওয়ামী লীগ অর্ডিন্যান্স পাস করেছে আওয়ামী লীগের আগের মেয়াদে, 96 থেকে 2001 সালের মেয়াদে। শেষের দিকে গিয়ে আওয়ামী লীগ আবার অর্ডিন্যান্স পাস করে আর নির্বাচনটা করে যেতে পারেনি। ওয়ান সরকার এসে নির্বাচনটাকে আবার সংস্কার করে, উপজেলা অধ্যাদেশটাকে সংস্কার করে একটা পুরুষ ভাইস চেয়ারম্যান এবং একটা মহিলা ভাইস চেয়ারম্যান সংযোজন করে। কিন্তু পূর্ণাঙ্গ উপজেলা জাতীয় পার্টি যেটা করেছিল সেটা আনেনি। আদালত প্রত্যেক এরশাদের করা উপজেলা ব্যবস্থায় প্রত্যেক উপজেলা একটি করে আদালত ব্যবস্থা ছিল। এই যে আদালতটা এখন জেলায় বসে, প্রত্যেক উপজেলার একটা কোর্ট থাকে, ওই কোর্টটা জেলায় বসে বিভিন্ন জেলাতে। আমরা আজকেও দাবি করব যে আজকে যে উপজেলা সংস্কার হয়ে আসছে, এই উপজেলাকে আমরা সাধুবাদ জানাই। এই উপজেলার সাথে আদালত ব্যবস্থাটা উপজেলা পর্যায়ে নিয়ে এসে পূর্ণাঙ্গ বাস্তবায়ন, তাহলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে। গ্রামের কৃষক শ্রমিক পায়ে হেঁটে গিয়ে, প্রান্তাপাত খেয়ে গ্রাম থেকে হেঁটে গিয়ে তার সমস্যার বিচার সালিশ সে করে আবার বাড়িতে এসে কাজ করতে পারবে এবং সে আনন্দের সাথে তার কর্মকাণ্ড করতে পারবে। উপজেলা ব্যবস্থাটাকে সেই জায়গায় নিয়ে যাওয়া উচিত। তো এই উপজেলার নির্বাচনটা, যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করলে কি হয়, কর্মীরা চাঙ্গা হয়, দল শক্তিশালী হয়, কর্মী বাড়ে এবং নির্বাচনের যে একটা প্রসেস থাকে, নির্বাচনের সময় এজেন্ট দেওয়া, মানুষকে কাছে আনা, সমর্থন বাড়ানো, এই প্রক্রিয়াগুলো অনেক স্ট্রং হয়। আমি যদি খেলার মধ্যে না থাকি, এটা সত্য, তা আমি দুর্বল হয়ে যাই। মনির ভাই যেটা বললো, ফাউল না করলে কেমনি জানবে রেফারি হুইসেল দিবে, এটাও যেমন সত্য। কিন্তু এটা সত্য যে আমি যাতে খেলায় আসতে না পারি, আমার বাড়ি থেকে যাতে আমি বের হইতে না পারি, আমার হাত পা আগে বেঁধে ফেলা হয়। আমাকে মামলা দিয়ে, সাজা দিয়ে, আদালতে 28 অক্টোবরে যেমন ক্র্যাকডাউন করে সমস্ত নেতাদেরকে জেলে নিয়ে চলে গেছে। বিএনপি নির্বাচনে করার যে আলোচনা করবে, আসতে চাইবে বা শেষ মুহূর্তে আসবে না, বিএনপি তো এটা বলেনি পূর্ণাঙ্গ। বিএনপি বলছে, কি বলেছে বিএনপি? বলেছে দলীয় সরকারের অধীনে নির্বাচনে আমরা আসবো না, বা এই নির্বাচন কমিশন শেখ হাসিনার অধীনে যে নির্বাচন হবে সে নির্বাচন আসবো। বিএনপি বলেছে আসবো, তাদের অধীনে আসবো না। আমরা আসবো, কীভাবে আসবো? আমরা সকলের গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আমরা আসবো। তাদের বক্তব্যটা ছিল নির্বাচনে না আসার বক্তব্য ছিল না, কিন্তু সরকার না আসার জন্য পরিস্থিতি এমনভাবে তৈরি করেছে যাতে তারা আর, মানে আপনাকে দাওয়াত দিবে, আপনি ভাত খাবেন, বিরিয়ানি খাবেন, পোলাও খাবেন, তার আগে ছাই মাখিয়ে রাখবে। আপনি জানেন যে এখানে ছাই মাখিয়ে রাখছে, আপনি খাবেন সেই বিরিয়ানি পোলাওটা খাবেন না। বিএনপির ক্ষেত্রে তাই হয়েছে। এবং এই উপজেলা নির্বাচনে বিএনপি যাতে না আসে, এর আগেই তো ক্ষেত্র তৈরি করে ফেলছে সংসদ নির্বাচনে। সুতরাং আমার মনে হয় স্বাধীনতার 52-53 বছর পার হয়ে গেছে, একটা ভূমিষ্ঠ সন্তানও কিন্তু যুবক হয়ে, মধ্যবয়সী হয়ে যায় এবং যথেষ্ট সময় হয়েছে এই কাদা ছোড়াছুরি রাজনীতি, হ্যাঁ, এই বিষয়গুলো বন্ধ করা উচিত। অতীতে কে কি ভুল করেছে সেই জায়গা থেকে বেড়ে আসতে উচিত। এনাফ, আপনি অনেক হয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ টানা 3 মেয়াদ শেষ করে 4 মেয়াদে আপনি জোর জবরদস্তি বিভিন্ন রকম তালবাহানা করে কিন্তু নির্বাচনটা করেছেন। পৃথিবীর মানুষ জানে, বাংলাদেশের সকল মানুষ জানে আপনি নিরপেক্ষভাবে
একেবারে আমি বুকে হাত রেখে বলতে চাই যে আপনি নিরপেক্ষভাবে একটি গণভোট দেন তো বাংলাদেশের মানুষ কি চায়। বাংলাদেশের মানুষ আপনার অধীনে ভোট চায় না নিরপেক্ষ সরকারের অধীনে ভোট চায়, শুধু এইটা যাচাই করেন। আপনাকে মানে না না মানে সেটা প্রমাণ হয়ে যাবে কত পার্সেন্ট লোক আপনাকে মানে, কত পার্সেন্ট মানে না। আপনি কেন এত লোভ করছেন? ক্ষমতা কতদিন আপনাকে থাকতে হবে? আপনি কি মানুষের ক্ষমতা চিরস্থায়ী না তো? বিরতির পরে মোশাররফ আহমেদ ঠাকুর যেটি প্রথম প্রশ্ন করেছিলাম, বিএনপির অবস্থান কি হবে, মাখন সরকার বলেছেন যে 7ই জানুয়ারি নির্বাচন যে ক্ষেত্র তৈরি হয়েছে সেখান থেকে আসলে বিএনপি বেরিয়ে আসতে পারবে না। আমি জায়গাটা আসার আগে একটু এই শিবের গীতের উত্তর দিয়ে নেই। গ্রামে গ্রাম আদালত আছে, এটা জানেন তো? আচ্ছা, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যানদের এই এখতিয়ারটা থেকে বৃদ্ধি করা হচ্ছে। আগে 50,000 টাকা পর্যন্ত তারা নিষ্পত্তি করতে পারতেন, এখন তারা 5 লক্ষ টাকা পর্যন্ত কোনো বিষয় নিষ্পত্তি করতে পারবেন। এবং তার নিষ্পত্তির আপিল আদালত হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যে ডিস্ট্রিক্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সি আদালত অথবা সিভিল আদালত যেটা। তো এই আদালতটা ইউপি চেয়ারম্যানরা চালান, গেল একটা। 2 নম্বর হচ্ছে জেলা থেকে 25 কিলোমিটার দূর যেসব উপজেলা আছে ওই সব উপজেলায় কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি আছে, এটা জানেন কিনা আপনারা? আছে। আমার হবিগঞ্জ যেমন আজমিরিগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি আদালত কোর্ট আছে, জি কোর্ট আছে। কিন্তু যেটা একেবারেই যোগাযোগ ব্যবস্থার মধ্যে আধা ঘন্টায় যাওয়া যায়, 10 কিলোমিটার জায়গা, এখানে আরেকটা আদালত আইনে বসে রাখা, এটা সমীচীন না, এটা সমীচীন না। আপনাকে আরেকটা হলো, আমার ভাই বলেছে কি নাম, মনির বলেছে যে তারেক রহমান দেশে আসে না কেন। আমাদের প্রধানমন্ত্রী যখন বলেন এই বেটা সাহস থাকে তো আয় দেশে, তাইলে বোঝা যায় উনি ফার্ডিনান্ড মার্কুস যেভাবে বেনিনগো একুইনোকে যেভাবে খুন করেছিলেন, যে ইয়ার থেকে কি বলে, প্লেন থেকে নামার আগেই শুট অ্যান্ড ড্যাড। তো আমার বোঝা যায় প্রধানমন্ত্রী তলোয়ার নিয়ে বসে আছেন, এই বেটা আয় তো দেখি সাহস থাকে তো। মোশাররফ ঠাকুর, আমি কি একটি উদাহরণ যোগ করতে পারি আপনার সঙ্গে? আপনি ইরানের কথা জানেন, ইরানের বিপ্লব, ইসলামী বিপ্লবের আগে খোমেনি অন্তত 20 বার দেশে আসার চেষ্টা করেছেন, প্যারিস বিমানবন্দর থেকে তিনি ফিরে গিয়েছেন। এরকম কোনো চেষ্টা কি ছিল কি না? আমি মনে করি যে এইরকম চেষ্টার দরকারটা কি। আমি একটা যোগাযোগের মাধ্যম, আমি আপনাকে বলি যে একেবারেই আপনি স্কাইপে বা আদার্স মিটিং তো করা যাচ্ছে, একেবারেই একবার প্রেজেন্ট থেকে মিটিং করা যাচ্ছে। তো সেইখানে দেশের বাইরে থেকে দূরে থেকেই কি কাছে থেকে কি একেবারেই দূরের কাছে সমান, একেবারেই সমান। তো আপনি এখনই 1 মিনিট 30 সেকেন্ডে আপনি এখন যে কোনো জেলাকে আপনার সাথে দেশ থেকে যোগাযোগ করা যাবে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আনতে পারেন। তো এই জায়গাতে হয়েছে। কিন্তু আপনাকে আমি আরো একটা কথা বলি, আজকে দেশে যে একটা মাফিয়া তন্ত্র তৈরি হয়েছে, আপনি দেখুন বেনজির যে আমাদের মহাকালের শ্রেষ্ঠ পুলিশ প্রধান, তার কন্যার রেস্টের জন্য 3.5 কোটি টাকার ফ্ল্যাট। আজকে কোথায় দুদক? কোথায় দুদক? দুদকটা কোথায়? আজকে মনির এইটা দেখে না, কথা বলার সময় কপালে বাজে না যে এই দল করি এত বছর ধরে কয় কোটি টাকার মালিক, আমার ফ্ল্যাট নাই ভাই, কয় কোটি টাকার মালিক, বাসায় ভাড়ায় থাকি ভাই। আচ্ছা গেল এক। 2 নম্বর হচ্ছে 1000 কোটি টাকার প্রকল্প গোপালগঞ্জে গ্রামে 7 কিলোমিটার জায়গায় সরকারি খরচে ওই জায়গায় প্রকল্পে যাওয়ার জন্য রাস্তা। আজকে গভর্নমেন্ট এইগুলোকে কিছুই দেখবে না, আমি বলতেছি। এমনকি একটা মুখ রক্ষার জন্য তো স্বরাষ্ট্রমন্ত্রী বলে খতিয়ে দেখবো, উবায়দুল কাদের বলতে পারেন হ্যাঁ খতিয়ে দেখা হতে পড়ে, তো এইটাও তো বলে না, এইটাও বলে না, এত ক্ষমতাবান বেনজির। তো আমি আপনাকে বলি আজকে 7ই জানুয়ারির এই নির্বাচনের মাধ্যমে দেশে যে অলিগার্কি, দেশে যে নৈরাজ্যের শাসন চলছে, এইটার একটা চূড়ান্ত ফয়সালা মানুষের কাছে চলে গেছে। এখন যারা যারা কাপুরুষ ওরা ঘরে বসে থাকবে, যাদের রক্তে গোলামির সমস্ত কিছু আছে এরা ঘরে বসে থাকবে, আর বাকি যারা গোলামির জিঞ্জির ছিন্ন করতে চায় এরা এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে। এটা আজকে পরিষ্কার হয়ে গেছে। মোশাররফ ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। মনিরুজ্জামান মনির,
না আমি ঠাকুরের আমি শেষ কথা ওনাদের কয়েকটা কথায় উপজেলা পদ্ধতির যে ক্ষমতা বিকেন্দ্রীকরণের প্রক্রিয়ার পক্ষে আমি। ক্ষমতা বিকেন্দ্রীকরণ বাংলাদেশ ছোট জায়গা, ঢাকার শহরে যদি ক্ষমতা বিকেন্দ্রীকরণ হতো তাহলে আমার মনে হয় ঢাকার শহরে এরকমের জ্যামের মধ্যে থেকে একদিনের মধ্যে আমার গাড়িতে 2000 টাকার তেল চলে যেত, এটা হতো না। তার মানে ক্ষমতা আবার ছোট দেশ, ক্ষমতার বিকেন্দ্রীকরণের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার কাছে আমার কাছে মনে হয় যেটা এটা হজবর ল ব্যবস্থা আছে। আবার দুটো দিকই আছে। উনি যেটা বলেছেন যে আদালত উপজেলায় যদি যেত, এটার সুফল যেমনিভাবে আছে কুফলও আছে। তখন মারামারির সংখ্যাটাও বেড়ে যায় অনেক সময়, যদি খুব তাড়াতাড়ি ইজি অ্যাক্সেস থাকার কারণে এটাও হয়ে যায়। যাই হোক, দুটো জিনিস আছে। উনি কয়েকটা কথা বলছেন, একটা কথাই আমি বলি। দেখুন 28 অক্টোবর ক্র্যাকডাউন যে বলতে বাংলাদেশের মানুষ ক্র্যাকডাউন 25শে মার্চ 1971 সালে পাকিস্তানিরা ক্র্যাকডাউন করেছিল। 28 অক্টোবর যে ক্র্যাকডাউনের কথা বলছেন সরকার করেনি, বিএনপি করেছে ক্র্যাকডাউন। বাংলাদেশের রাজনীতিতে আপনাদের বিরুদ্ধে 75 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর থেকে জিয়া এবং স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন করলাম, তখনও আমরা এদেশে প্রধান বিচারপতির বাসভবনে হামলা করি নাই, আমরা জাজেস কোয়ার্টারে হামলা করি নাই, আমরা পুলিশ হাসপাতালে হামলা করি নাই, আমরা একজন মুক্তিযোদ্ধার সন্তান কনস্টেবলকে রক্তাক্ত করে জখম করে মৃত্যু নিশ্চিত করার পরও তাকে মারি নাই। যুবদলের সেক্রেটারি সাংবাদিক বেস্ট পরে এই কাজটা করেছিল। সো ক্র্যাকডাউনের সংজ্ঞাটা আপনার মতন একজন শিক্ষিত একজন দক্ষ রাজনৈতিক কর্মী হিসাবে আপনি এই শব্দগুলো ব্যবহার করা আপনার কাছ থেকে আমি আশা করি নাই। ক্র্যাকডাউনটা সেদিন বাংলাদেশে বিএনপি চালিয়েছিল, এবং চালিয়েছিল বিদায় বিএনপি কিন্তু ঘরের ভিতরে ঢুকে গেছিল। অপরাধ এবং অপরাজনীতি বিএনপি করেছিল। বাংলাদেশে আপনাদের কথার দুজনের কথা শেষের কথাগুলো দাঁড়ালো যে প্রতিহিংসার রাজনীতি। বাংলাদেশে এই প্রতিহিংসার রাজনীতির জন্মটাকে দিল। প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে স্বীকার তো আওয়ামী লীগ 75 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তার বিচার করা যাবে না, তার জন্য কুখ্যাত ইন্ডিমেন্টারি অর্ডিন্যান্স জারি করেছিল খুনি মোস্তাক, আইনে রূপান্তরিত করেছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড খুনি জিয়াউর রহমান। 1979 সালের 26শে জুলাই পার্লামেন্টে পাশ করিয়েছিল। আজকের প্রতিহিংসার রাজনীতি 75 পর 90 আমরা দুটো স্বৈরশাসকের বিরুদ্ধে শেখ হাসিনা খালেদা যে আন্দোলন করে একটি মনস্তাত্ত্বিকভাবে তাদের একটা মনা মানসিকতার যখন দাঁড়ালো, তখন এরশাদ সরকারের পতন ঘটলো। এই গণতান্ত্রিক সরকার আসার পরে বাংলাদেশে আবার একটি 15 আগস্টের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিল 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা। তার মধ্যে থেকে আজকে রাজনীতির যে বিভাজন, মাখন ভাই সমস্ত কিছুর জন্য দায়ী তারেক রহমান। সে কারণে তারেক রহমান বাংলাদেশে আসতে চায় না। আজকে ভারতকে ইন্ডিকেট করে কথা বলছে, কারণ ভারতের 10 ট্রাক অস্ত্রের সাথে তারেক জড়িত। বাংলাদেশের উলফা নেতা তাদের সাথে বৈঠক করা বা আপনার দাউদ ইব্রাহিমের সাথে বৈঠক করে, এগুলো সমস্ত মূল ক্রিয়ানক হলো তারেক রহমান। বাংলাদেশের বিভাজনের রাজনীতি করেছে তারেক, করেছে বিএনপি। এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে। আপনারা মোটা অক্ষরে 15 বছর ক্ষমতায় দেখার কারণে এটা কারোরই ভালো লাগার কথা না, কিন্তু আপনারা যে বলছেন জনগণ, তাহলে জনগণকে উদ্বুদ্ধ করেন। আমরা তো 1 মাস জনগণকে উদ্বুদ্ধ করে খালেদা জিয়াকে পতন ঘটিয়েছিলাম। কই খালেদা জিয়া তো 1996 সালের 5ই ফেব্রুয়ারি নির্বাচন করার পর সাংবাদিকদের বিরিফ করে 5 বছরের জন্য আমাকে ম্যান্ডেট দিয়েছে, 5 বছরই থাকবো। থাকতে পারে নাই, কারণ পিপল আমাদের সাথে ছিল, আন্দোলন করেছিলাম, যৌক্তিক দাবি ছিল। আজকের বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে বা শেখ হাসিনার বিরুদ্ধে কোনো দাবি না। আপনি বলছেন আপনি তো অনেকদিন ক্ষমতা আছেন, অনেকদিন ক্ষমতা আছে, সে কারণে কি আমি কার কাছে ছেড়ে দেবো ক্ষমতা? যে ক্ষমতা অ্যাভেল করতে পারবেন আমি তার কাছে ছাড়বো? আমি কোনো বালকের কাছে থাকবো যে নাবালক বালক ইতিহাসের অপচর্চা করছে, বাংলাদেশের 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে নেতিবাচক কথা বলে, তার দলের সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান টেলিভিশনে এসে বলে, এই বেয়াদব তুমি বঙ্গবন্ধু সম্পর্কে এই রকমের কথা বলতে পারো না। যারা আজকে শিষ্টাচার নাই, আমার 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তার নামটা সুন্দর পর্যন্ত উচ্চারণ করতে পারে না যে ছেলে, সে দেবে দেশের নেতৃত্ব। আমি তো কোনোদিন বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ নাম বেগম খালেদা জিয়া ছাড়া বলি না। আমি তো সেও তো আমার মায়ের মতন, আমি তো তাকে সম্মান করি। এই সম্মান, এই ইজ্জত যারা দিয়ে কথা বলতে পারে না, তারা দেশের কি নেতৃত্ব দেবে? দেশকে লিড করতে হলে তাকে আপনাকে সেই পরিমাণ আত্মসচেতন হতে হবে, নিজেকে আত্মশুদ্ধির মধ্যে থেকে বেড়ে উঠতে হবে। আমি তো জানি না তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে কোথাও কোনো প্রক্রিয়ার মধ্যে থেকে বেড়ে উঠছে কিনা। হঠাৎ করে গজে ওঠা নেতা কখনো নেতৃত্ব দিতে পারে না। নেতৃত্ব দিতে হলে এই যে ঠাকুর সাহেব উনি রাজনীতি করছে, ছাত্র রাজনীতি, আপনি ছাত্র রাজনীতি করছেন, আমি ছাত্র রাজনীতি করছি, আমরা জানি রাজনৈতিক প্রসেসটা কি কষ্ট করতে হয়। আপনার কর্মীকে মিছিলের পর তাকে আপনার টাকা না থাকলে বন্ধুর কাছ থেকে ধার নিয়ে তারপর খাওয়াতে হয়। বছরের পর বছর 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনের পর আমার 25-30টা ছাত্রলীগের কর্মী আমি ঢাকার শহরে রেখে আমার রাখতে হয়েছে, তখনও আমি ছাত্র রাজনীতি করি। এই পরিস্থিতির মধ্যে দিয়ে হেঁটেছি। আজকে পর্যন্ত আমার দিনের শেষে
আমি এই নির্বাচিত হতে পারিনি এখন পর্যন্ত, চারটা নির্বাচন মনোনয়ন প্রত্যাশী থাকার পরও। এবারের নির্বাচন কি হয়েছে সেটা জানেন, কিন্তু আজকে পর্যন্ত আমার কর্মীর চিন্তাটা আমার করতে হয়, আমার কর্মী বিপদে পারাইতে আমার দাঁড়াতে হয়। কিন্তু আজকের কর্মীদেরকে বিপদে রেখে তারেক রহমান আলিশান জীবনযাপন করে। তারেক রহমানের অকুপেশনটা কি, তার প্রফেশনটা কি, সে কি করে যে আজকের ল্যান্ডারি আলিশান বাড়ি গাড়ি মেনটেন করে এভাবে লাক্সারিয়াস জীবনযাপন করে? লাক্সারিয়াস জীবনযাপন করে রাজনীতি করা যায় না, আন্দোলন করা যায় না। বঙ্গবন্ধু 13 বছর জেল কেটেছে, তার পরিবারকে তার বন্ধুরা চালিয়েছে। এটা হলো রাজনীতির বাস্তবতা। রাজনীতি করতে হলে আপনাকে ত্যাগ করতে হবে, ত্যাগ শিখতে হবে, কীভাবে ত্যাগ করতে হয়, কীভাবে স্যাক্রিফাইস করতে হয়। এই স্যাক্রিফাইস করার মানসিকতা যাদের নাই তারা পরিবর্তন করতে পারবে না। মাখন ভাই টেলিভিশনে এসে বলতে পারবেন, কিন্তু পরিবর্তন হবে না। পরিবর্তন করতে হলে আমাকে শুদ্ধ করতে হবে। আমি যদি শুদ্ধ হই তাহলে আমি কিন্তু মানুষকে বলতে পারবো যে আমি শুদ্ধ, আমার পিছনে তুমি হাঁটো। অতএব কোন খুনি, সন্ত্রাসী, দাগী আসামি, আন্তর্জাতিকভাবে যারা দাগী, তারাই দেশের নেতৃত্ব। সময় নেই, আলোচনা শেষ করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার। আলোচনা শেষ করব। আপনি শুনলেন যে এই যে রাজনৈতিক দ্বিমত বা বৈপরত্য, এটি আসলে নির্বাচন গ্রহণযোগ্য হোক বা না হোক, যেটাই হোক, এটাই মূল সমস্যা কিনা? সমস্যা হলো কি, আমরা অতীত নিয়ে অনেক বেশি সময় নষ্ট করে ফেলি। অতীত অনেক তিক্ত আসলে। মনির ভাই কয়েকটা কথা বলেছে, বঙ্গবন্ধুর মৃত্যুর কথাটা বলেছে, এটাও দুঃখজনক। ইন্ডেমনিটি আইনটাও মানা যায় না। এইসব কিছু কাজ হয়েছে দেশে, হয়নি তা না, কিন্তু চিরকাল এগুলো ধরে আমরা যদি বসে থাকি, একটি অগ্রসরমান জাতি উন্নয়নের সিঁড়িতে পা দিয়ে সাঁতার কাটছে, সেই জাতিটাকে আমরা এখন যদি ঝগড়া ফেসাদে লাগিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের উন্নয়নটা শান্তিপূর্ণ উন্নয়ন হবে না। যে কোনো সময় আপনি শান্তিপূর্ণ একটা জাতিকে, নিরস্ত্র একটা জাতি, শান্তিপূর্ণ একটা জাতিকে যদি আপনি দীর্ঘদিন দমিয়ে রাখার চেষ্টা করেন, যে কোনো সময় কিন্তু এখানে আপনার গৃহ বিবাদ, আপনার ওই কী বলে, যেমন এটাকে গৃহযুদ্ধ টুদ্ধ, এই টাইপের কিছু ঘটে বিভিন্ন দেশে। এটা ঘটাটা স্বাভাবিক। গণতান্ত্রিক প্রসেস থেকে আপনি যখন সরে যাবেন, আপনি যখন স্বাভাবিক পথে থাকবেন না, তখন মানুষ কিন্তু, নিরস্ত্র মানুষ যে কোনো সময় অস্ত্র লাঠি হাতে নিয়ে ফেলবে, অস্ত্র হাতে নিয়ে ফেলবে। কোটি কোটি মানুষকে আপনি কয়টা পুলিশ, কয়টা বিডিআর, র্যাব, তাদেরকে দিয়ে আপনি ঠেকাবেন? এই বিডিআর, র্যাব, পুলিশ এগুলো সব আমাদেরই সন্তান। তো তাদের ভাইরাই তো এদেশে, অন্য ভাই স্কুল কলেজে পড়ে, অন্য ভাই সরকারি চাকরি করে, কেউ কৃষক। হ্যাঁ, তো সুতরাং আমরাই তো, সমাজটা তো আমাদের। এখানে অন্যদেরকে সুবিধা দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের কথা আমি এত বেশি শুনছি। প্রতিবেশী রাষ্ট্র, আজকে আমি যদি প্রশ্ন করি, আমার বান্দরবনে এত অস্ত্র কোত্থেকে আসে? বান্দরবনে শান্তিপূর্ণ অনেক দিন উচ্ছৃঙ্খল ছিল, বান্দরবনে একটা ব্যাংক লুট হয়ে গেল, নতুন আর একটা গ্রুপ সৃষ্টি হলো। কারা অস্ত্র দিচ্ছে? আমার দেশ থেকে অস্ত্রসহ ভারতের লোকদেরকে নিয়ে গেল। ভারত সহ প্রতিবেশী অন্যান্য রাষ্ট্র, আমার আশেপাশে যারা আছে, ওই রাষ্ট্রগুলো হয়েই তো অস্ত্রগুলো আসছে। তাহলে এই অস্ত্রগুলো কোত্থেকে আসছে? আমাদেরকে তো আজকে ভাবা উচিত। আমাদেরকে অশান্ত যারা করছে, তারা শান্তিতে ঘুমাবে, তারা শান্তিতে থাকবে চিরকাল। হ্যাঁ, আমরা অনেক সময় প্রতিবেশীকে একটু ডিস্টার্ব করা লাগে, ডিস্টার্ব করলে নিজের সুবিধাগুলো আদায় করে নেওয়া যায়। সেটা ভারত আমাদের সাথে করছে, আমরা সেটা পারিনি। আমাদের এখানে এটা একটা পলিসি, এই জাতীয় পলিসি, এটা থাকা উচিত ছিল। আমি একটু পিছনে যেতে চাই। আমার মনে হয় বঙ্গবন্ধুর যথাযথ মর্যাদা সকল দলের দেওয়া উচিত, সকল নাগরিকের দেওয়া উচিত। জিয়াউর রহমানও একজন মুক্তিযোদ্ধা অফিসার, তারও যে মর্যাদা তাকে সেটা দেওয়া উচিত। তার পরবর্তীতে যারা দেশ চালিয়েছেন, উন্নয়ন কিন্তু একটা লম্বা প্রসেস। স্বাধীনতার পর থেকে কম বেশি সবার হাত ধরে উন্নয়ন হয়েছে। আজকে দেশটা এমনি এই জায়গায় দাঁড়িয়ে যায়নি। এরশাদ সাহেব করেছে, জিয়াউর রহমান করেছে, তার আগে বঙ্গবন্ধু অনেক কিছু করার চেষ্টা করেছে, উনি পারেনি। হ্যাঁ, উনি গুছাতে ওনার জীবন শেষ। হ্যাঁ, তারপরে জিয়াউর রহমান এসছে, এরশাদ সাহেব এসছে, তারপরে কিন্তু বেগম জিয়া আসছে, শেখ হাসিনা আসছে, আবার বেগম জিয়া আসছে, আবার শেখ হাসিনা, লম্বা সময় আছে। হ্যাঁ, তো স্বাভাবিক সবাই একটু একটু কম বেশি করেছে, করেনি তা না। মাখন সরকার হাতে সময় নেই, আলোচনা শেষ করব। আজ আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, উন্নয়ন করতে গিয়ে কে কি লুটপাট করেছে আর কি লুটপাট হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আমি আলোচনা শেষ করতে চাই। জাতি লুটপাট দেখতে চায় না, আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মনিরুজ্জামান মনির, মোশাররফ ঠাকুর, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি, মোহাম্মদ অর্ডার ট্যাঙ্কলেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল ৮টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।